সবকিছু ঠিক আছে নিচে বা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করতে হবে প্লিজ। হ্যাঁ, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে আমাকে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কথা শোনা যায় কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা। আসসালামু আলাইকুম। ডান। জুম জুম জুম। এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, সব ঠিকঠাক স্যার। এটা কমেন্ট কে আসবে? আরাফাত ভাই বলতেছেন এফবি ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আসেন, আমাদের আসলে অহেতুক এই টেকনিক্যাল এররের কারণে একটা বিশাল কালক্ষেপণ হয়ে গেল, সময় নিয়ে আমরা প্যারাশানিতে পড়ে গেলাম, সত্যি কথা যেটা আর কি। সো আসেন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে কথা বলবো লেকচার 15 নিয়ে। হ্যাঁ, আমাদের আজকে লেকচার নাম্বার 15 নিয়ে কথা হবে ইনশাল্লাহ। নামাজের পর দেখা হবে। হ্যাঁ, সমস্যা নাই, ইনশাল্লাহ নামাজ পড়ে আসেন, আগে নামাজ পরে বাকি সব। সো আমরা আজকে কথা বলবো টেন্সেস অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্সেস। আচ্ছা, এই যে আমরা যারা এখানে, স্যার একজন খুব অসভ্যতামি করতেছে, আল্লাহ বাবা। আচ্ছা ঠিক আছে, দেখেন তো যেটা বলতেছিলাম, আমরা এখন কথা বলবো টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স নিয়ে। তো শুরুতে আসলে একটা কথা বলা দরকার, আমরা টেন্স তো সবাই পড়ছি তাই না? টেন্সের আমি আপনাদেরকে বেসিক পিডিএফটাও দিয়ে দিয়েছি এবং বলছিলাম যে একটু কষ্ট করে হলেও পড়ে নিয়ে রাখেন, তাহলে ক্লাসে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছিলাম, আশা করি মনে আছে, ভুলে যান নাই, ঠিক আছে? সো এখন যেই কাজটা আমরা করবো আর কি, আমরা প্রথমে একটু দেখা নেই আসলে সিকোয়েন্স অফ টেন্স বলতে কি বোঝায়। সিকোয়েন্স অফ টেন্সটা আসলে কি, তাই না? এই যে আমরা সিকোয়েন্স অফ টেন্স বললাম, এই জিনিসটা আসলে কি আসেন তো একটু দেখে নেই। আচ্ছা, সিকোয়েন্স বা সিকুয়েল বলতে আমরা কি বুঝি? ধারাবাহিকতা, তাই না? তো এই ধারাবাহিকতা জিনিসটা আসলে কি, হ্যাঁ, এই জিনিসটা আমরা দেখব। যেমন দেখেন, আপনার ছোটবেলা থেকে পড়ে আসছেন, স্পেশালি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন ধরে নেন, আপনাকে আমি একটা বাক্য লিখে দিলাম যে ইফ ইউ কল মি, ধরেন কলটা কেটে দিলাম, আমি ইনভাইট লিখছি। হ্যাঁ, ইফ ইউ ইনভাইট মি ড্যাশ। তো আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ইনভাইট মি এই অংশটাতে আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি, আমি পরের অংশটাকে কি লিখবো? ফিউচার ইনডিফিনিট লিখতে পারবো। যদি তুমি আমাকে দাওয়াত দাও, আই উইল কাম টু ইয়োর বার্থডে পার্টি। তাহলে দেখেন, এই যে সামনের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটাতে আমরা কি লিখতেছি? আমি লিখলাম ফিউচার ইনডিফিনিট। আবার আমি জাস্ট এইখানে একটা কাজ করি, দেখেন, আমি এই টেন্সটাকে যদি চেঞ্জ করে এইভাবে লিখতাম যে ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে। খেয়াল করছেন, এইটা কিন্তু হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পরের অংশ আমি কি লিখবো? আই কুড অর আই উড অর আই মাইট, যে কোনো একটা কিছু লিখতে পারি আমি আর কি। হ্যাঁ, আই কুড জয়েন অর আই কুড কাম টু ইয়োর বার্থডে পার্টি।
সো দেখেন সামনের অংশ যখন পাস্ট টেন্স লিখছি আমি, পরের অংশটা এই যে পাস্ট হয়ে গেল। এই যে একটা অংশের সাথে আরেকটা অংশের সিকুয়েল মেইনটেনিং এর যে বিষয়টা, দিস ইজ কল্ড সিকোয়েন্স অফ টেন্স। ঠিক আছে, সমস্যা? তাহলে সিকোয়েন্স অফ টেন্স বললে আমরা কি বোঝাবো, যে যখন কোনো একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে, একাধিক পার্ট থাকবে, একটা অংশে কি হলে আরেকটা অংশে কি হবে, এই যে সিকুয়েল মেইনটেনিংটা, এটার নামই হলো বাবা সিকোয়েন্স অফ টেন্স। ঠিক আছে, তো ওই যে ছোটবেলা থেকে পড়ে আসছেন তেসি তেসো তেসে তেসেন ইয়াসি ইয়াসো ইয়াসে ইয়াসেন, জবের এক্সামে সাধারণত এগুলো আসে না। ঠিক আছে, আপনাদের বেশিরভাগ প্রশ্নগুলোই আসে সিকোয়েন্স অফ টেন্স থেকে। সো এই জায়গাগুলো কাভার করতে না পারলে আপনি আমরা হ্যাঁ সবাই বিপদে পড়ে যাব। তাহলে আসেন আমরা এখন কথা বলবো সিকোয়েন্স অফ টেন্স নিয়ে। সিকোয়েন্স অফ টেন্সে জাস্ট ওই যে একটা অংশের টেন্স নিয়ে কিন্তু কথা হবে না, দুটো অংশের টেন্স নিয়ে, অথবা কিছু শব্দ আছে, কিছু ফ্রেজ আছে, এই শব্দগুলো ফ্রেজগুলো থাকলে আমরা আসলে টেন্সের ব্যবহারটা কিভাবে করব, মূলত এটা নিয়েই কথা হবে এখন আমাদের। ঠিক আছে, তাহলে আসেন আমরা কিছু প্রশ্ন দেখব, এই প্রশ্নগুলোর উত্তর করার মাধ্যমে আমরা সিকোয়েন্স অফ টেন্সগুলো মোটামুটিভাবে কাভার করবো আর কি। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, দেখা যায় তো নাকি ফুল? আচ্ছা তাহলে আসেন শুরু করে দেওয়া যাক। আচ্ছা, আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, তাহলে আসেন আমরা একটু সবাই মিলেমিশে করি কাজ। যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো, দেখেন তো এই 1 নং প্রশ্নের উত্তরটা আসলে কি হইতে পারে। কুইকলি কমেন্ট করেন। ওয়াও, এই অনেকে উত্তর করা শুরু করছে দেখছেন? হ্যাঁ, এই যে অনেকে উত্তর দিচ্ছেন সি। দেখি আমাদের আর কোনো ভাই বোনেরা আছে কিনা যারা সি এর বাইরে যেতে পারছে। রুকাইয়া জান্নাত, নিশাত লিখন, তামান্না জুই, হাফসা, রায়হান ভাই, ফাইজা। ফাইজার নাম শুনলেই মনে হয় ক্ষুধা লাগছে। আমার ওয়াইফে দেখতাম ওই যে ফাইজা নামে এক মেয়ের ভিডিও দেখতে, ক্ষুধা লাগছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই তো মাশাআল্লাহ অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আসেন আমরা একটু উত্তরটা দেখি। কেউ কেউ ডি লিখছেন, কেউ কেউ সি লিখছেন। আচ্ছা দেখেন আমরা একটু বাক্যটাতে চলে আসি। আমরা এই বাক্যটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এইখানে সেন্টেন্সটা আমাদেরকে কি বলছে দেখেন। এখানে বলতেছে দ্য বিল্ডিং দ্যাট বিল্ড ইন 1998, একটা বিল্ডিং যেটা বিল্ড করা হয়েছে 1988 সালে, অনেকে 88 সালও বলেন, সমস্যা নাই। তার মানে আমরা বুঝতেছি একটা বিল্ডিং যেটাকে 1988 সালে নির্মাণ করা হয়েছে, সেই বিল্ডিংটার কথাই বলা হচ্ছে ডিস্ট্রয়েড ইন অ্যান আর্থকুয়েক অফ 1996। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে, ঘটনা না, এটা দুর্ঘটনা বলতে পারেন আর কি। সেটা হলো দেখেন একটা বিল্ডিং এর কথা বলা হচ্ছে, যে বিল্ডিংটা 1988 বা 88 সালে নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেই বিল্ডিংটাই 1996 সালের এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো অনেক ভাই বোন এখানে যেই কাজটা করতেছে তারা এই যে সিটাকে ধরে ফেলছে। মানে যে শাহিন ধরে ফেলার মতো যদি আমরা সিরে ধরে ফেলি বাবা, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এটা কিন্তু উত্তর হতে পারে না। এখানে কেন উত্তর হবে না? আসেন দক্ষিণে যাই আমরা। দেখেন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে অতীতকালে যদি দুইটা কাজ হয়, যেই কাজটা মানে বেশি আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো দেখেন তো অতীতকালের দুটো কাজ বোঝাচ্ছে, তাহলে বিল্ডিং নির্মাণ করাটাও অতীতকালে ঘটছে, বিল্ডিং ডিস্ট্রয় হওয়াটাও অতীতকালে ঘটছে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা ছোটবেলা থেকে কিভাবে পড়ে আসছি জানেন, যে অতীতকালে দুটো কাজ হয়েছিল বোঝালে, আমাদেরকে এইভাবে পড়ানো হয়েছে আর কি, এবং গিট্টুটা লাগছে এই জায়গায়। অতীতকালে দুটো কাজ হওয়া বোঝালে আমাদেরকে পাস্ট পারফেক্ট কেমনে পড়াইছে, হ্যাঁ এই যে এইভাবে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ আমি জানি না আপনারা কিভাবে পড়ছেন, আমাদেরকে ছোটবেলায় এইভাবে পড়ানো হয়েছে আর কি, যে আফটার, আফটার মানে হইলো পরে, তারপরে পড়ানো হয়েছে এরকম বিফোর, বিফোর মানে হলো আগে, তাহলে আফটার মানে পরে, তাই পরে লিখবা পাস্ট পারফেক্ট। আমাদের ছোটবেলায় এইভাবে পড়াইছে, বুঝছেন? আর বিফোর মানে হইলো আগে, তাহলে আগে লিখবা পাস্ট পারফেক্ট। এই যে ছোটবেলায় মানে কি বড়বেলায় অনেকে এরকম করে পড়ে আসছেন। এরপরে পড়ানো হয়েছে যে তাহলে যেহেতু এই যে আপনি আফটারের আগে আর বিফোরের পরে গ্যাপ পাইছেন, এই গ্যাপে খ্যাপ মারবেন কি দিয়ে? পাস্ট ইনডেফিনিট দিয়ে, পাস্ট ইনডেফিনিট দিয়ে। ঠিকই, ঠিক আছে, এই অংশটাকে আমরা পাস্ট ইনডেফিনিট দিয়ে লিখবো। ছোটবেলায় আমাদেরকে ঠিক এইভাবে শেখানো হয়েছে। আর আমরা ওই যে ছোটবেলায় পড়ে আসছি ডাক্তার আসার পূর্বে রুগী পটল তুলে ফেললেন, তাই না? এখন গিট্টুটা লাগছে কোন জায়গায়? আমাদের অনেকের শতসিদ্ধ ধারণা হয়ে গেছে কি আফটার আর বিফোর হইলেই মনে হয় এই কাম হইব না। আরে বাবা, এই কামের জায়গায় আকাম হয়ে যাবে যদি সবসময় আপনি আফটার আর বিফোর চিন্তা করেন। আমরা জানি অতীতকালে দুইটা কাজ হয়েছে, খেয়াল করেন, যেটা বেশি আগে হয়ে গেছে। দেখেন একটু লিখি, অতীতে
অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয়েছে সেটা কি হয় বাবা? সেটা হয় পাস্ট পারফেক্ট। এখানে আফটার বিফোর আসে না গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওকে। আর যে কাজটা পরে হয়েছে সেটা হয় পাস্ট ইনডিফিনিট, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন তো বাবা। আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে 1988 সালে। এই বিল্ডিংটা ধ্বংস হয়েছে কত সালে? 96 সালে। এখন আপনি বুঝতেই পারতেছেন বিল্ডিং নির্মাণটা ধ্বংস করার আগে হয়েছে, এবং দুটোই কিন্তু অতীতকাল। এখন অনেকে চিন্তা করতে পারে, ভাই আফটার বিফোর গেল কনে? দাদা তোমার তো আফটার বিফোর সবসময় লাগবে না, আমার তো আফটার বিফোর এখানে দেখার দরকার নাই, আমি দেখবো দুটো কাজ অতীতে হয়েছে কিনা। যেহেতু হয়েছে তাহলে এইটা কি হবে? এই যে আম্মাজান, বাবাজান, ভাইজানেরা উত্তর দেওয়া লাগবে, কিন্তু এইটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর পরেরটা যেহেতু পরে হয়েছে তাহলে এইটার আমরা বলবো পাস্ট ইনডিফিনিট। এখন এখানে আরেকটা ঘটনা আছে, আমি আপনাদেরকে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে দেখিয়েছিলাম, আশা করি ভুলে যান নাই, কারণ প্রথম প্রেম ভোলা যায় না। তো দেখেন তো বিল্ডিং কি জীবনে নিজে নিজের বিল্ড করতে পারে না? তাহলে এটা কি অ্যাক্টিভ না অ্যাক্টিভ না প্যাসিভ? ডেফিনেটলি এটা ম্যাসিভ একটা রুল হলো, এটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে দেখেন, এবং এটা আগে ঘটছে, সো আমরা পাস্ট পারফেক্টের প্যাসিভ নেব। পাস্ট পারফেক্টের প্যাসিভ কি হবে? হ্যাড বিন বিল্ট। আবার আমার ভাইগনার মতো বুইল্ট বলেন না। আর ধ্বংস হয়েছে পরে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। এখন বিল্ডিং কি নিজে নিজে ধ্বংস হয়? এইটাও প্যাসিভ ভয়েস। এই যে হয়ে গেছে দেখেন, ওয়াজ ডিস্ট্রয়েড। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি অপশন হবে ডি। এখন ঝামেলাটা হয়েছে কোন জায়গায়? এই অর্ধেক তো কেটে গেছে, এটা পিছাই দিবেন নাকি? মানে আচ্ছা আচ্ছা, এবার কি লেখা ঠিক দেখা যায়? এই পুরো লেখা দেখা যায়? দেখেন তো বাবা, কমেন্ট করেন না একটু। আপনারা এত চুপচাপ থাকলে তো আমরা টেনশনে থাকি। কারণ স্যার গো জীবনে টেনশন দিতে না পারলে কিছু হইলো? হ্যাঁ, এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, গুড। এবার ঠিক আছে না ভাই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এতটুকুর মধ্যে আশা করি ইনশাল্লাহ কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর আমি তো আগেই বলছি, আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করা যায়, আমি আপনাদের ভাই বেড়াদার। এইবার বাবা এই সিমিলার টাইপের আরেকটা কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করি, যদিও শেয়ার বাজারে ধস নামছে আর কি, দেখা যায়, বাট অন্য দিনের মতো না। আচ্ছা, মুভ করছিল একটু আগে। আচ্ছা, এইবার এই যে আমাদের রানা মিয়া ভাই থেকে শুরু করে মাসুদ রানা সহ যারা যারা যুক্ত আছেন, এবার একটু কমেন্ট করেন, বহুত ফায়দা হবে। এই প্রশ্নটার উত্তর কি হইতে পারে? দেখেন তো এই প্রশ্নটার উত্তর কি হইতে পারে? কুইকলি কমেন্ট করতে হবে, হ্যাঁ। ফেসবুকে কোনো কমেন্ট দেখাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, দেন দেন দেন। কোনটা কোনটা? আচ্ছা, ফেসবুকের কমেন্ট কোনোভাবে আসতেছে না ভাই, যাবে না? না, ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর কিছু করার নাই, ফেসবুকের মানুষগুলো এত কমেন্ট করলো না। ঠিক আছে, তাহলে আমি ওই যে মোবাইলে কমেন্ট দেখার চেষ্টা করি। এই তো মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করছেন আর কি, থ্যাংক ইউ। ও সাব্বাস। এবার একটু খেয়াল করেন তো, আমরা দেখতে পাচ্ছি পাথ মানে হচ্ছে পথ, পেভ মানে চলার উপযোগী করা বা পথ সুগম করা, হ্যাঁ। সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পাথ। এখানে বলা হচ্ছে যে একটা পাথ বা পথকে পেভ করা হয়েছে বা হয়েছিল বা হবে কিছু একটা, ঠিক আছে। সো সুতরাং উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পাথ, তাই আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছিলাম। আচ্ছা ভাই, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারছি রাস্তা ঠিক করার আগে নাকি পরে? যেহেতু রাস্তা ঠিক করা হয়েছিল তাই পরে আমি হাঁটতে পেরেছিলাম। এই তো ধন্যবাদ, ধরে ফেলছে আমাদের রায়হান ভাই, কামাল ভাই,
ও কামি কামি আক্তার না ক্যামি আক্তার, আচ্ছা যাই হোক বাবা, তাহলে একটু খেয়াল করছেন তো? ব্যাস ডান। এইবার একটু আসেন তো, এই যে রাস্তা ঠিক করা হয়েছে এইটাও অতীত, রাস্তাতে আমরা হাঁটতে পারছিলাম এইটাও অতীত, দুটোই অতীতকালের ঘটনা। পরে হয়েছে কোনটা? ওই যে আমাদের হাঁটাটা, তাহলে এইটা হলো পাস্ট ইনডিফিনিট। আগে হয়েছে কোনটা? রাস্তা ঠিক করার কাজটা, তাহলে এটা কি বাবা? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট। আর রাস্তা তো নিজে নিজের ঠিক করতে পারে না, সো দ্য আনসার উইল বি হ্যাড বিন। ওকে, প্যাসিভ ভয়েস, এই তো অনিকা ধন্যবাদ, আরাফাত ভাই, তামান্না জুই, হাফসা, ডান, সুন্দর হচ্ছে। তাইলে আমরা একটু চলে আসি, পরের প্রশ্নে যাই। আশা করি এগুলো পারা যাবে। হ্যাঁ, এটা নিয়ে আর খুব বেশি প্রেশারে নেওয়া লাগবে না। তাহলে বিষয়টা আশা করি বুঝে ফেলাইছেন। অতীতকালে দুইটা কাজ হয়েছে। হ্যাঁ, আচ্ছা আসেন, সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই জায়গাগুলো থেকে। এখন আমাদের ঝামেলা হয় কোন জায়গায়? স্যার বইতে ওয়াজ পেয়েছিলাম, পপি ঘোষ বলতেছেন বাবা বইতে যদি ওয়াজ পান তাহলে আপনার ড্যাম শিওর থাকেন বইয়ে ভুল আছে, উত্তর ভুল আছে। আমি তো আপনাকে যেন ব্যাখ্যা সহকারে দেখাইতেছি বাবা। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আর জুমে যখন আপনারা থাকবেন, মানে নর্মালি খুব বেশি প্রয়োজন না হলে ভিডিও অফ রাখবেন, আপনার রেজুলেশন বেশি চলে যায় তো আপনি নিজেই কষ্টে পড়বেন। আচ্ছা, এই যে দেখেন আমরা আমরা এবার পারফেক্ট আনসারিং এ চলে গেছি। এই যে দেখেন আমি বলে রাখছি, কিন্তু ব্যাখ্যা দিয়ে রাখছি, অতীতে সংঘটিত দুইটা কাজের মধ্যে যে কাজটা পূর্বে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট। সো এই স্ট্রাকচারটা এখানে লেখা আছে, অ্যাক্টিভ স্ট্রাকচারটা, পরেরটা পাস্ট ইনডিফিনিট, সেন্টেন্সটা এখানে অলরেডি ডান। আসেন তাহলে আমরা 2 নম্বরে চলে যাই। এই 2 নম্বরে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট আর একটা রুল নিয়ে কথা বলবো। মূলত প্রশ্ন আসলে এই জায়গাগুলো থেকেই আসে। এখন আমরা যেটা দেখতেছি এইটা হলো বাবা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার দেখবো আমরা। এখানে আপনি যেটা মাথায় রাখবেন সেটা হলো দেখেন ভবিষ্যতে, বর্তমানে না কিন্তু, হ্যাঁ, ভবিষ্যতে করা হবে এমন দুইটি কাজের মধ্যে, ভবিষ্যতে করা হবে এমন দুইটা কাজের মধ্যে যে কাজটি, তাহলে ভবিষ্যতে করা হবে এখনো করা হয় নাই এরকম কাজের মধ্যে যেই কাজটা যে কাজটি প্রথমে করা হবে সেটাকে আপনি বানাবেন ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার তো বাবা মনে হয় লিখে দেওয়ার দরকার নেই, তারপর একটু লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ। হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস এরপরে V3, এরপরে কিছু থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো, কোনো সমস্যা নাই। এই ঘটনাটা ঘটবে। আর যে কাজটা পরে করা হবে, পরে করা হবে সেটাকে আপনি দুইভাবে লিখতে পারবেন। নাম্বার 1, দেখেন নাম্বার 1 আপনি এটাকে লিখতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার আই হোপ লাগবে না আপনার। 2 নাম্বার আপনি লিখতে পারবেন ফিউচার ইনডিফিনিট দিয়ে, যে কোনো একটা দিয়ে লেখা যায়। ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস V1, এরপরে কিছু থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। এই জায়গাটারে আমি একটা কাজ করি, একটু সাইজে পিচ্ছি বানায় দেই। হ্যাঁ, এই জায়গাটাতে আমি সাইজে একটু পিচ্ছি বানায় দেই, কারণ আমাদের অনেক লেখার কাজ আছে। এইবার আমি এখানে লিখতেছি বাবা চে উ। এই চে উ মানে হলো চেনার উপায়। ঠিক আছে, চেনার উপায়টা কি? চেনার অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একটা উপায় হলো আপনি বাই দা টাইম এই শব্দটা পাবেন, অথবা বাই দা টাইম এই ফ্রেজটা পাবেন, অথবা বিফোর পাবেন। হ্যাঁ, খেয়াল করেন, না বুঝলে আমাকে বললেন। এই তো মাশাআল্লাহ রায়হান ভাই, ওয়ার্ড মিনিং জানলে সব পারা যায়, এটা ঠিক আছে, ওয়ার্ড মিনিং জানলে সব পারা যায়। আবার সব ক্ষেত্রে তো হ্যাঁ ওয়ার্ড মিনিং কাজেও লাগে না যে ভাই।
এক্ষেত্রে দেখেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বিফোর মানে পূর্বে, তাই পূর্বে আপনি লিখতে পারবেন যেটা সেটা হলো ফিউচার পারফেক্ট। আর পরে কি লিখতে পারবেন? পরে আপনি চাইলে এক প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারবেন বা দুই ফিউচার ইনডিফিনিটও লিখতে পারবেন। ইটস রিয়েলি আপ টু ইউ, এটা আপনার ব্যাপার স্যাপার আর কি। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 রুল। নাম্বার 2 রুল আমাদেরকে বলতেছে শুরুতে একটা শব্দ থাকতে পারে, সেটা হচ্ছে বাই। বাই প্লাস এর সাথে থাকবে একটা ফিউচার টাইম। এই বায়ের বাংলা হবে তখন মধ্যে, বায়ের বাংলা হবে মধ্যে। যেমন আপনি যদি বলেন বাই 2027, 2027 সালের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা কমা থাকবে, এর পরের অংশে আপনাকে সবসময় লিখতে হবে ফিউচার পারফেক্ট। সে অ্যাক্টিভ থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন। মূলত কোশ্চেনগুলো আসে এই জায়গাগুলো থেকে বাবা। হ্যাঁ, এগুলো একটু ট্রিকি মনে হয় আমাদের, এই জন্য আমরা পেরেশানিতে পড়ে যাই আর কি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমি একটু আপনাদের জন্য এখানে এক্সাম্পল লিখে দেখাই। দেখেন, উদাহরণ ধরেন আপনি বললেন যে কি বলা যায়, অতিথিরা বাসায় আসার আগেই, আগে না বলে পূর্বেও বলতে পারেন, পূর্বেই আমি রুমটি পরিষ্কার করে ফেলবো। তার মানে ভাই আপনার বাসায় এখন অতিথি আসে নাই, আসবে। আপনি এখনো রুম পরিষ্কার করেন নাই, করবেন। ঠিক আছে? তাহলে আপনার বাসায় এখন অতিথি আসে নাই, আসবে, এখনো আসে নাই, রুম আপনি ক্লিনও করেন নাই। তাহলে এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে বাবা? একটু বলেন না। রুম পরিষ্কার করে ফেলবো। এই তো, ধন্যবাদ রায়হান ভাই। স্যার একটা ভিজ দিয়া দেখান। হ্যাঁ বাবা, বাবা যান, আম্মা যান, আপনারা বললে জীবন দিয়ে দেবো, খালি দিচ্ছি না ভয়ে, মরে যাবো। হ্যাঁ, তাহলে এই বাক্যটারে আপনারা এখানে দেখতে হবে কি আছে, কি আছে হচ্ছে কি আগেই বা পূর্বেই। আগেই বা পূর্বেই মানে কি, ওই যে বিফোর। আপনি এখানে বিফোরও বলতে পারেন, বাই দ্য টাইমও বলতে পারেন। তাহলে আমরা যেই কাজটা আগে হয়েছে সেটা আগে লিখবো। কেমনে লিখবো আমরা? এই যে আমরা লিখবো আমি কোন কাজটা আগে করবো? ওই যে রুম পরিষ্কার করার কাজটা। আই উইল হ্যাভ ক্লিনড দ্য রুম। এইবার বাবা আপনি চাইলে বিফোরও লিখতে পারবেন, আবার আপনি চাইলে এই জায়গায় বাই দ্য টাইম এটাও লিখতে পারবেন। এখন আপনি কোনটা লিখবেন এটা তো আপনার ব্যাপার। ঠিক আছে? এই যে দেখেন, আই উইল হ্যাভ ক্লিন দ্য রুম বিফোর আর বাই দ্য টাইম। এইবার এই জায়গাটাতে আমরা দুইটা কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? দা অতিথি একজন না, কিন্তু একাধিক। গেস্ট বানান তো জানেন, গেস্টের সাথে এস যোগ হয়ে গেছে। এখন আমি কিন্তু এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট নিতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট নিলে হইব অ্যারাইভ। ঠিক আছে? অ্যারাইভ মানে পৌঁছানো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিছি। এই জায়গাটাতে এই কাজটা করতে পারি, অথবা আমি এই জায়গায় যেই কাজটা করতে পারি, দা গেস্ট উইল অ্যারাইভ। এই দুইটার যে কোনো একটা লিখতে পারি। বাবারা বুঝছেন কিনা আল্লাহর ওয়াস্তে আমার একটু কন। স্ক্রিনটা বলে ঝাপসা লাগে। কাম সারছে শহীদুল ভাই। তামান্না জুই বলছেন ক্লিয়ার। আর ভিডিও আটকে আটকে চলে আসছে। এক ভাই লিখছে আই শ্যাল হ্যাভ। বাবা শ্যালটারে যত বেশি পারেন মানে ব্যবহার কম করবেন। হ্যাঁ, বাই দ্য টাইম দিলে কোনটা স্যার? ওই একই তো কথা। আল্লাহ আল্লাহ গো, কি বলে, এই দুইটা তো একই কথা। ঠিক আছে?
এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। ধরেন এটা একটা এক্সট্রা একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাকে বলবেন এই দুটো বাক্য এক নাকি আলাদা? ইফ ইউ কাম আই উইল গো, আই উইল গো ইফ ইউ কাম। আমাকে বলুন তো এই দুটো বাক্যের অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এই দুটো বাক্যের অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এই তো শাহরুখ খান, ও সরি শাহরুখ নূর, লিজা আক্তার। এই লিজা শুনলে আমার ভাগ্নির কথা মনে পড়ে। আমার ভাগ্নিরে লিজারে আমি কলিজা ডাকতাম। আম্মাজান বলা লাগবে তো। নুসরাত নিশাত আহসান, ফাতেমা তুজদিনা, শফিক, এই তো ধন্যবাদ। মুরসালিন ভাই, জান্নাতুল ফেরদৌস। এই দেখছেন তো? তাহলে দেখেন তো, যদি তুমি আসো আমি যাব, আমি যাব যদি তুমি আসো, দুইটা কি এক না আলাদা? তুমি ডাকলে আমি আসবো, আমি আসবো তুমি যদি তুমি ডাকো, এক। হ্যাঁ, এখন আর দেখেন না, রোকেয়া দেখছি তো, প্রিয়াঙ্কা, রোকেয়া, তামান্না, রিয়েলমি। তাহলে দেখেন এই যে দেখেন ইফটাকে মানে লিঙ্কিং ওয়ার্ডটারে আগেও আনতে পারেন, লিঙ্কিং ওয়ার্ডটারে আপনি মাঝখানেও নিতে পারেন। এখন বাঙালির গিট্টুরাল আগে কোন জায়গায় দেখেন, এরা ইফ যুক্ত বাক্য আগে পড়ে নিলে কোনো ক্ষতি হয় না, তারা ঠিকই বোঝে। হ্যাঁ, কিন্তু ওনারা প্যারাশানিতে পড়ে কি জানেন? এই যে দেখেন আমি কিন্তু বিফোর অথবা বাই দ্য টাইম যুক্ত যেই অংশটা, আমি চাইলে এটাকেও সামনে নিতে পারতাম। খেয়াল করেন, মনোযোগ সহকারে দেখেন। বা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। এই দেখেন, বিফোরও লিখতে পারেন, বাই দ্য টাইমও লিখতে পারেন। ঠিক আছে, ধরেন আমি বাই দ্য টাইম দিয়ে লিখতেছি, বাই দ্য টাইম। এবার আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখবো। হ্যাঁ, দ্য গেস্ট। একজন জিজ্ঞেস করতেছে গেস্টের সাথে এস যোগ হলো কেন? এই রে বাবা শোনা, আমি অতিথির সাথে রা লিখছি না, অতিথি কি একজন? একজন না তো, অতিথি তো একাধিক। একাধিক হলে আপনি এস দিবেন না, প্লুরাল বানাবেন না? বানাইতে হবে তো বাবা। দেখেন, বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভ, আমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি আর কি। তবে ওই যে লিঙ্কিং ওয়ার্ড দেখেন তো, মনে আছে না বাবা, আমরা ইফরে সামনে নিলে কি করি? ক্লজ শেষ হওয়ার সাথে সাথে একটা কমা দিই। এইখানেও তাই, আমার একটা কমা দেওয়ান লাগবে। এই যে কমা দিয়ে দিছি, ঠিক আছে। এইবার দেখেন, আই উইল হ্যাভ ক্লিনড দ্য রুম। এই লাইনটা বুঝছেন কিনা আমার একটু বলেন তো বাবা। এই লাইনটা বোঝা গেছে তো নাকি? প্লিজ। এই তো, থ্যাংক ইউ। এইভাবে আপনাদের একটা কোয়েশ্চেন আসবে বা আসে। এখন সমস্যা হচ্ছে গিয়া এই বাই দ্য টাইম রে, মানে এই এতটুকু অংশ তো সামনেও আসতে পারে। সামনে আসলে আসছে, সমস্যা কি? আপনি পেছনের অংশে ফিউচার পারফেক্ট দিবেন। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নেওয়ার তো সময় নাই, সুযোগও নাই। এইবার আসেন, বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি। দেখেন তো এইটা দিয়ে কি বুঝাইছে? ওই যে আমরা বলছিলাম যে অনেক সময় আমাদের এরকম থাকতে পারে, প্রথমে বাই প্লাস ফিউচার টাইম, এরপরে যদি একটা সেন্টেন্স লিখতে বলে সেটা ফিউচার পারফেক্ট হবে। তাহলে এখানে কি বলতেছে দেখেন, বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরি মানে কত বাবা? এই 21st সেঞ্চুরি মানে কত? 2000 সাল থেকে 2099 সাল। এখন এইটার মিডল মানে কত? মাঝামাঝি। মাঝামাঝি মানে কত? 2050। সামনে কি আছে? বাই। তাহলে আপনারা যদি বলে বাই 2050, এর বাংলা কি দাঁড়ায়? এর বাংলা দাঁড়ায় 2050 সালের মধ্যে। আমি কিন্তু বাবা আপনারা শিখে হেলাইছি। এই যে আমি কিন্তু বলছি বাই প্লাস ফিউচার টাইম থাকলে মধ্যে বোঝায়। তাহলে 2050 সালের মধ্যে, এই যখন বাই দ্য মিডল অফ বলছে, তার মানে কি বাই 2025 2050, এর মানেই হলো 2050 সালের মধ্যে। এইবার যেহেতু এই অংশটা আসছে, তার মানে পরের অংশে আমার অবশ্যই ফিউচার পারফেক্ট লিখতে হবে। এই যে আমাদের অনেক ভাই বোন অলরেডি আনসারটা লিখে ফেলছেন। 2050 সালের মধ্যে দ্য কম্পিউটার ড্যাশ আর নেসেসিটি ইন এভরি হোম, প্রত্যেকটা বাসায় কম্পিউটার একটা নেসেসিটি বিকাম মানে হয়ে যাবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নেওয়া যাবে না, ফিউচার ইনডিফিনিট নেওয়া যাবে না, ফিউচার কন্টিনিউয়াস নো নিড, নো ওয়ে। তাহলে দ্য আনসার ইজ, বুঝতে পারতেছেন তো বাবা? এখন সমস্যাটা কোন জায়গায় হয় জানেন? আপনি আমি ঠিকঠাক মতো পড়ি না। তাহলে পড়ি না তাই আমরা পারি না। ঠিক আছে, এখন এই আল্লাহর ওয়াস্তে এইটা তো পড়তে হবে আপনার। এতটুকু না পড়লে কেমনে কি পড়বেন তো? ঠিক আছে, এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন ইনশাল্লাহ। যদি না থাকে তাহলে আসেন
আমরা একটু চলে যাই, আমি এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে রাখছি। হ্যাঁ, এই যে এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে রাখছি, ভবিষ্যতে সংগঠিত হবে এমন দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, যেটা পরে হবে সেটা ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, এই আমি দেখেন ওটাকে বাই 2050 হিসেবে ধরছি আর কি। থ্যাংক ইউ, পারা যাবে ইনশাল্লাহ। তাহলে আসেন এই রুলের মধ্যে আমরা আর দুই একটা কোয়েশ্চেন পাই কিনা, পাইলে আমরা সেটার আগে সাইজ করে নিই, তারপর আবার চলে যাবো। হ্যাঁ, আমরা দেখি এই রুলের মধ্যে আর দুই একটা প্রশ্ন পাওয়া যায় কিনা বা লিখছি কিনা, একটু এলোমেলো করে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আপনার আগে একবার দেখায় নেই এই রুলটা একবার দেখায় নেই বাবা। তাহলে কি বললাম, অনেক সময় কিন্তু এই বাই দ্য টাইম প্লাস এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, এই অংশটা সামনেও থাকতে পারে, থাকলে পরের অংশে আপনি ফিউচার পারফেক্ট লিখবেন। তাহলে আসেন আমি এবার আপনারে এইরকম একটা প্রশ্ন দেখাই, আপনি এটার উত্তর করে দেন। আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখা যেতেছে, বাই দ্য টাইম পিস অ্যান্ড হ্যাপিনেস will have come to the world. By the time peace and happiness will have come to the world, many lives will be wasted. মানে বাক্যটার বাংলা হচ্ছে, যেই সময়ের মধ্যে পৃথিবীতে সুখ এবং শান্তি আসবে সেই সময় আস্তে আস্তে অনেক জীবন ঝরে পড়বে, অনেক জীবন নষ্ট হয়ে যাবে। আসলে আমরা একটু ট্রাই করি, দেখি পারি কিনা। ঠিক আছে, দেখি পারা যায় কিনা। এই যে আমাদের একজন বলছেন বি, সাব্বাস, বাবের বেটা আব্বাস, ফাইজা বলছেন সি, শফিক ভাই বি, জান্নাতুল ফেরদৌস ঋতু বি। আচ্ছা দেখি, আহসান মামুন ভাই বলছেন সি। মামুন ভাই এটা কি হলো? আরাফাত ভাই বি। সব খেলা হচ্ছে বি আর সি এর মধ্যে। ওরে মনু, এরা তো মরে গেলে আর বাঁচবে না রে। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে বাই দা টাইম প্লাস এরপরে, হ্যাঁ এরপরে আপনাকে হয় লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, নয়তো লিখতে হবে ফিউচার ইনডেফিনিট, প্লাস বাই দ্য টাইম সামনে গেছে তো একটা কমা দিতে হবে, এর পরের অংশে হবে ফিউচার পারফেক্ট। তাহলে মাথায় রেখে নি, বাই দ্য টাইম যুক্ত অংশে প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট দিতে পারবেন। তাহলে এইখানে দেয়া আছে, কারণ বাই দ্য টাইমের পরেই তো ওই যে দেখেন, মানে বাই দ্য টাইম পিস অ্যান্ড হ্যাপিনেস সাবজেক্ট দেয়া আছে। তাহলে আমার দরকার হয় প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ফিউচার ইনডেফিনিট। এখানে ফিউচার পারফেক্ট দেয়া সো হবে না, এখানে ফিউচার পারফেক্ট দেয়া সো হবে না, এখানে ফিউচার পারফেক্ট দেয়া সো হবে না। তাহলে কারেক্ট এই যে হয়ে গেছে দেখেন, বাই দ্য টাইম পিস অ্যান্ড হ্যাপিনেস উইল কাম টু দ্য ওয়ার্ল্ড, কাম টু দ্য ওয়ার্ল্ড, যে সময়ের মধ্যে পৃথিবীতে সুখ এবং শান্তি আসবে। এই যে আমার প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে। এবার আমার দরকার ফিউচার পারফেক্ট। ম্যানি লাইভস উইল হ্যাভ বিন ওয়েস্টেড, অনেক জীবন ধ্বংস করা হয়ে যাবে তার মধ্যে। কারণ জীবন তো নিজে নিজে ধ্বংস হবে না, তাই এটাকে প্যাসিভ ভয়েসে ধরা হয়েছে। উফ ধরা খাইলাম। উফ ধরা খেলাম বলে লাভ নাই, সমস্যা নাই, সামনে আবার ধরা খাবেন না, ক্লিয়ারলি লিখতে পারবেন ইনশাল্লাহ। তো বাবা দেখেন এইগুলো কিন্তু ট্রিকি। নর্মালি যদি দেখেন আমি 3 দিন ধরে বইটি পড়ছি আসে, আপনি কোপায় দিতে পারবেন। যদি এরকম আসে আমি 7 বছর যাবত ঢাকায় বাস করছি, আপনি এটা এমনিতেই পারবেন। আমি 2014 সালে এসএসসি পাস করেছি, আপনি এমনিই পারবেন। গিটুটা লাগছে যখন এইরকম সিকোয়েন্স অফ টেন্স আসবে, ওগুলো পড়লেই পারা যায়। এই জায়গাগুলোতে ঝামেলা বাবা, ঠিক আছে? তাহলে এগুলো আমরা একটু মনোযোগ সহকারে যদি ঠিকঠাক মতো না পড়ি, এইখানে আমাদের বহুত পেরেশানির জায়গা আছে। তাহলে আসেন আমরা এবার একটু দেখা নেই আমরা কি কি দেখলাম। এই যে আমরা 1 নাম্বার প্রশ্ন দেখছি, হ্যাঁ আমরা এই 2 নাম্বার প্রশ্ন দেখছি, আমরা 3 নাম্বার প্রশ্ন দেখে ফেলছি। এইবার আসেন 4 নং প্রশ্ন দেখি। এইটা আমি রাইট ফর্মস অফ ভার্বে আপনাদেরকে করাই ফেলছি, দেখি আপনাদের মনে আছে কিনা। আব্দুল্লাহ মামুন ভাই মনে আছে কিনা দেখা যাক। রিয়েলমি বলতেছেন আমারটা হয়ে গেছে। আচ্ছা রিয়েলমি আপনার নামটা একটু চেঞ্জ করে নিয়েন। এই যে শাওমি, নামটা একটু চেঞ্জ করে নিয়েন বাবা। আপনার এত সুন্দর নাম থাকতে রিয়ালমি, শাওমি, ইষ্টু কুলুকুলু, আলুলুলু, হুলুলুলু, এই যে নাম ডাকতেছে, এই নাম কি আপনাদের ভালো লাগবে? এই জন্য একটু নাম একটু চেঞ্জ করে নিন। এই যে আলুলুলু, কুলুকুলু, ইষ্টু কুলুকুলু নাম না রাইখা একটু নিজেদের নামটা দিয়ে আমরা একটু ডাকতে পারবো আর কি। এই তো, ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে যে জায়গাটাতে চলে আসছি আমরা, দেখেন just now he dash his dinner but he says he will
সি ওয়েন হি ইজ ফিনিশড। আচ্ছা, সো উত্তরটা কি হওয়া উচিত? ওরে বাবা, সাব্বাস, পোলাপাইন তো এরা সব বস, বলেন আমরা ছোট্টবেলা থেকেই বস। আচ্ছা, এই যে দেখেন আপনাদেরকে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে এই জিনিসগুলো দিয়ে আমি বলছিলাম আল্লাহর নাম নিয়ে TM মানে টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ করবেন। কি সেটা যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট, অলরেডি, বাই দিস টাইম, মিন হোয়াইল, এই শব্দগুলো যদি কখনো থাকে ভাই, তাহলে প্যারা নেওয়ার টাইম নাই, আপনি এটারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানায় ফেলবেন। তাহলে এইবার একটু আসেন তো, জাস্ট নাও তো দিয়েই দিছে, তাহলে আমার দরকার কি? আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? এই যে তুমিও জানো আমিও জানি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট মানে আগে হইব হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3। তাহলে এখন খুঁজে বাইর করেন হ্যাভ বা হ্যাজ কোন জায়গায় আছে। এই যে আছে, এরপরে V3। আমরা জানি হ্যাড হলো V3। এখন দেখেন তো, ডিনার মানে খাবার, আপনাদের ডেফিনেটলি জানা আছে হ্যাভ অথবা হ্যাজ এর অনেকগুলো অর্থ আছে। এই হ্যাভের একটা বাংলা হলো আছে, এই হ্যাভের আরেকটা বাংলা হলো ধরা, এই হ্যাভের আরেকটা বাংলা অর্থ হইতেছে খাওয়া, এই হ্যাভের একটা বাংলা অর্থ হইতেছে হাঁটা, এই হ্যাভ মানেই হলো পান করা, এই হ্যাভ মানেই হলো গোসল করা, এই হ্যাভ মানেই হলো আসন গ্রহণ করা। যেমন আপনার অফিসে আমি গেছি বা আপনার বাসায় গেছি, আপনি বলেছেন সুমন ভাই প্লিজ হ্যাভ ইউর সিট। এখন আপনি কি, আমি কি ভাববো নাকি যে কিরে এই লোক কি আমারে কি বললো, তোমার সিট খাও? এই সিট তো খাও না, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন তো বাবা, এইখানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম জাস্ট নাও, এই মাত্র হি হ্যাজ ইটেন হিজ ডিনার। এই ইটেনের সমার্থক শব্দ হিসেবে হ্যাজের V3 আসছে হ্যাড। আশা করি বুঝতে পারছেন। এটা ছিল AV। আবার আরমান ভাই বললেন না অক্সিলারি ভার্ব, এইটা হইতেছে বাবা MV মানে মেইন ভার্ব, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম। এই তো মাশাআল্লাহ আপনারা পারেন, তাহলে আমাকে আর এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন আমারে বলেন তো এই 5 নং প্রশ্নটার উত্তর আমাদের আসলে কি হওয়া উচিত বা কি হইতে পারে? বলেন এই 5 নং প্রশ্নটার উত্তর কি হইতে পারে? একটু কুইকলি বলি আমরা। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইন জেনারেল শব্দটারে আপনি একটা ওয়ার্ডে আনেন, তাহলে এটা হবে জেনারেলি। নিউজ পেপার্স সংবাদপত্রগুলো, এমফাসাইজ কারেন্ট নিউজ। আচ্ছা, আমার আর এত প্যারা নামানোর দরকারই নাই, আমি যে পায়া হলাইছি এইটা হচ্ছে আপনাদের রুল নাম্বার 12তে দিয়েছিলাম, রাইট ফর্মস অফ ভার্বের রুল নাম্বার 12তে এই তথ্যটা দেয়া ছিল যে যদি কোনো সেন্টেন্সে চিরন্তন সত্য থাকে, অভ্যাসগত কাজকর্ম থাকে, হ্যাঁ, এছাড়াও কিছু শব্দ আছে যেমন ইউজুয়ালি, এভরিডে, ডেইলি, জেনারেলি অর ইন জেনারেল, এই শব্দগুলো থাকলে বাবা সোনামণি টুকটুকি কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন যাদের মন বসে না পড়ার টেবিলে, তারা তো এগুলো মনে রাখতে পারবেন না, এই জন্য আল্লাহর ওয়াস্তে একটু পড়েন। এবার দেখেন তো এখানে সাবজেক্ট আছে নিউজ পেপার্স, সিঙ্গুলার আর প্লুরাল? প্লুরাল, তাই ভার্বের V1 আছে, এর সাথে এর যোগ হয় নাই। তাহলে হোয়ার অ্যাজ অ্যান্ড যেটা দিয়ে যোগ করেন আপনি, এইখানে ম্যাগাজিনস, এইটাও সাবজেক্ট, এইটাও প্লুরাল, এইটাও প্লুরাল। বাংলাটা খেয়াল করেন, সাধারণত নিউজ পেপারগুলো কারেন্ট নিউজের উপর জোর দেয়, অন্যদিকে ম্যাগাজিনগুলো ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালের উপর জোর দেয় বা ডিল করে। তাহলে এখানে ডিল হবে। এই যে দেখছেন নি কামটা কি করলো, কয়েকজন আবার ডিলস লিখে দিছে। কে রে বাবা, তোমাদের এত ডিলস লেখা লাগবে কেন সোনামণি? আল্লাহ, সাবজেক্টটা এই মাত্র আমি প্লুরাল বললাম, সাবজেক্ট প্লুরাল হলে কি ভার্ব সিঙ্গুলার হয়? এই আমার একটা হাতা হাফ একটা ফুল কেমন লাগবে? সুন্দর লাগবে। দুদিকে সমান সমতা মেনটেন করবেন না? মেনটেন করতে হইব তো বাবা। তাহলে একটু খেয়াল করেন তো, এই হইতেছে ঘটনা আর কি। হ্যাঁ, এই রুলটা মারাত্মক ইম্পর্টেন্ট রুল, জীবনে অনেকবার পড়ছেন কিন্তু ভুলে ভুলে যাইতেছেন আর কি। এই জন্য সামনে পিপি লিখে রাখবেন, পিপি মানে প্রথম প্রেম। প্রথম প্রেম যেভাবে ভোলা যায় না, এই রুলগুলো ভুলে যাবে না। এবার আসেন কোয়েশ্চেন নাম্বার 6, দেখে এটার উত্তর করার চেষ্টা করেন। একটু বড় টাইপের প্রশ্ন। আলামিন ভাই আলহামদুলিল্লাহ 15 ক্লাসে যুক্ত হলাম, থ্যাংক ইউ। ইশরাত জাহান ইমা আর আহসান মামুন ভাই সুন্দর করে হাসি দিছেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা একটু করার চেষ্টা করি।
আমি জানি আপনারা পারবেন। কুইকলি, হ্যাঁ করেন, আমি জানি পারবেন ইনশাল্লাহ। এই তো সাব্বাস, আপনারা তো দিচ্ছেন মাশাল্লাহ, সুন্দর উত্তর করতেছেন। পাইলটস, পাইলটেরা রেয়ারলি কনসেন্ট্রেট। এই যে দেখেন, পাইলট হলো আমাদের সাবজেক্ট। কি সাবজেক্ট বাবা? প্লুরাল সাবজেক্ট, তাই কনসেন্ট্রেটটা ডাইরেক্ট V1 হয়েছে, এস যোগ হয় নাই। ওয়ান পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট। এ রেয়ারলি মানে রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, সেলডম, এই শব্দগুলো দিয়ে বোঝায় কোনো কিছু এত কম যেটা না থাকারই সমতুল্য। তার মানে দেখেন পাইলটেরা তাদের ফ্লাইট ডেক, হ্যাঁ ফ্লাইট ডেকের কোনো নির্দিষ্ট একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের উপরে জোর দেয় না বা কনসেন্ট্রেট করে না বললেই চলে, বাট রাদার, কিন্তু বরঞ্চ দেম, এই দেম মানে যন্ত্রপাতিগুলোকে, সবগুলো যন্ত্রপাতির কথা বলা হচ্ছে, অল অ্যাট ইন্টারভালস, তারা বিরতি দিয়ে দিয়ে সবগুলো যন্ত্রপাতিকেই চেক করে। তাহলে কি চেক হবে, চেকস হবে, চেকড হবে, নাকি হ্যাড চেকড হবে? তাহলে দেখেন এটা হচ্ছে পাইলটের একটা অভ্যাসগত কাজ। তাহলে আমরা জানি চিরন্তন সত্য, অভ্যাসগত কাজকর্ম, রুটিন ওয়ার্ক। পাইলটের এটা রুটিন ওয়ার্কও বলতে পারেন, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট। এখন এখানে সাবজেক্ট তো পাইলট ভাই, পাইলট কি একজন, একাধিক? তাহলে দ্য রাইট আনসার উইল বি এই চেক। এই তো মাশাআল্লাহ, এবার সবাই কারেক্ট আনসার লিখছেন, থ্যাংক ইউ। হ্যাঁ ওই যে দেখছেন তো, রুটিন ওয়ার্ক, পাইলটের রুটিন ওয়ার্ক। 7 নং প্রশ্নের উত্তর করতে পারলে আপনারা বস, না পারলে আরো বড় বস। দেখি ট্রাই করেন। 7 নং প্রশ্নের উত্তর দেখি, 7 নং প্রশ্নের উত্তর আমরা কে বা কারা করতে পারি? ওয়াও, থ্যাংক ইউ। অনেকে লিখতেছেন, মাশাআল্লাহ, দ্যাটস রিয়েলি গ্রেট। মাগার দুঃখের বিষয় হলো এই, এখন পর্যন্ত কেউ কারেক্ট আনসার করতে পারেন নাই। কারেক্ট আনসার হচ্ছে হ্যাজ বিন। কাম সারছে না? কারেক্ট আনসার হচ্ছে হ্যাজ বিন। এই যে শারমিন, ইশরাত জাহান, ইমা, এই দুজন সঠিক উত্তর দিলেন। পাস্ট লেখা, এই কাম সারছে। অনেকে বলতেছে কি পাস্ট লেখা, তাইলে হ্যাজ বিন কেন হবে? এই তো গুড হালুম, ঠিক আছে, ধরা খাইয়ে গেলাম। আসেন, এইটার পেছনে একটা মারাত্মক রুল আছে, ঠিক আছে, এইটার পেছনে ব্যাকগ্রাউন্ড একটা মারাত্মক ফাটাফাটি রুল আছে। হ্যাঁ, আসান ভাই বলতেছেন আমারও সেম কোশ্চেন। আসেন আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি, তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে নেন আগে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমানে চলমান, এরকম বোঝালে কোন টেন্স হয়? দেখি কে বলতে পারবেন। কোনো কিছু শুরু হয়েছে অতীতে, এখনো চলতেছে, কোন টেন্স বলেন? কোনো কিছুর স্টার্টিং পাস্ট, স্টিল সেই কাজটা চলতেছে, বলেন তো কোন টেন্স হইতে পারে? এই গুড, পি পি কন লিখছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? সমস্যাটা এই জায়গাতেই। দেখেন শুরু হয়েছে অতীতকালে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লিখলেন কেন আসিফ ভাই? আপনি কি মজা নিলেন নাকি ভুলে লিখলেন? সত্যি করে বলতো, কোন একটা কাজ অতীতে শুরু হয়েছে, যেমন আপনি বলেন আমি 7 বছর যাবত ঢাকায় আছি, তাহলে আপনি ঢাকায় থাকা শুরু করছেন কবে? 7 বছর আগে। এখন কি ঢাকা ছেড়ে দিয়ে বরিশাল গেছেন গা? না, আসিফ ভাই কয় ভুলে। তাহলে খেয়াল করেন, আপনি বললেন আমি 7 বছর ধরে ঢাকায় আছি, অনেকে চিন্তা করবে ভাই ঢাকায় থাকা শুরু করছি 7 বছর আগে, এখনো ঢাকায় আছি, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে বাস খাওয়া লাগবে, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, এটা শুধু প্রেজেন্ট পারফেক্ট হবে, কন্টিনিউয়াস হবে না। প্রশ্ন হচ্ছে কেন? আসেন, এই যে আমি যেই তথ্যটা বললাম, এই তথ্যটা বাংলাদেশের 1% বইও পাবেন না, শতকরা 1% বইও পাবেন না, ঠিক আছে? আসেন, এখন ঘটনা হচ্ছে গিয়া, ঘটনাটা কি আমরা এখন দেখব। টু বি ভার্বগুলোর টাইপ, টু বি ভার্বগুলোরে 2 ভাগে ভাগ করা হয়। মনোযোগ সহকারে শুনেন বাবা, এই তথ্য মানে এই জায়গা থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেন বিসিএস এ আসে নাই, ব্যাংক জবে আসছে, আদার্স এক্সামে আসে, বিসিএস এ এখন আমার দেখা কোনো প্রশ্ন আসে নাই। হ্যাঁ,
এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বইগুলোতে এটা থাকে না, তাহলে আমি কেমনে বুঝবো? যে আপনাকে আউটসাইড স্টাডি করতে হবে, যে আমাদের সাথে যেমন স্টাডি করতেছেন। বি ভার্বগুলোরে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টাইমলেস টু বি, এই টাইমলেস মানে হচ্ছে সময়হীন, আর টাইম বেসড মানে হচ্ছে এইখানে সময়ের ব্যাপ্তি থাকবে। খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, সময়ের ব্যাপ্তি থাকবে। ব্যাপ্তি মানে কি? যেমন আপনি বললেন যে সুমন ভাই আমি ঢাকায় আছি, আমিও বুঝলাম আপনি ঢাকায় আছেন, কিন্তু কবে থেকে আছেন সেটা আমারে বলেন নাই। আপনি যদি বলতেন আমি 5 বছর ধরে ঢাকায় আছি, আমি 3 দিন যাবত ঢাকায় আছি, তাহলে কিন্তু আমি টাইম বুঝতে পারতেছি। তাহলে সময়ের ব্যাপ্তি থাকতে হবে, সময়ের ব্যাপ্তি থাকলে সেটা হয় টাইম বেসড। টাইমলেস প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার হচ্ছে প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was are, ফিউচার টেন্সে shall be will be। যখন টাইম বেসড হয় তখন এটা হয় হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে টাইম বেসড বিভার্ব গুলো চেনার সহজ উপায় হচ্ছে বিন থাকে, বিন থাকে। হ্যাঁ, আমি ছোট করে আপনাদেরকে একটু উদাহরণ দিই। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, আমি বলতেছি যে রূপা। আপনি জিজ্ঞালেন ভাই রূপা কে? আমি বললাম রূপা হচ্ছে সোনার ছোট বোন। বড় বড় বোনের নাম সোনা, ছোটটার নাম রূপা, আর মাঝাটার নাম হীরা। ঠিক আছে, এখন ধরে নেন আমি বললাম রূপা, আপনি এবার জিজ্ঞালেন ভাই রূপা কে, পরিচয় দেন দেখি। তখন আমি বললাম রূপা ইজ, কি বলবো, ধরেন ডক্টর লিখলাম আর কি। তাহলে ডক্টর না লিখে নার্স, কবিরাজ, অনেক কিছু লিখতে পারেন। এবার আপনি জিজ্ঞেস করলেন ভাই রূপা কেমন, এবার আমি ধরে নেন বললাম শি ইজ ট্যালেন্টেড। এবার আপনি জিজ্ঞালেন ভাই এই মাইয়া কই আছে, ধরে নেন আমি লিখলাম শি ইজ ইন ঢাকা। সে ঢাকায় আছে, নোয়াখালী আছে, যশোর আছে, বরিশাল, দিনাজপুর, যা খুশি লেখেন আপনি। এই পর্যন্ত বাক্য হয়ে গেছে। এইবার দেখেন তো, আমি যদি বলি রূপা একজন চিকিৎসক, রূপা একজন ডক্টর, এখানে কি আমরা সময়ের কোনো ব্যাপ্তি দিয়ে রাখছি? সে কবে থেকে ডক্টর বলি নাই। আমি বললাম যে সে মেধাবী, আমি কি বলছি সে ছোটবেলা থেকে মেধাবী, নাকি যেদিন থেকে জয়েন করছে সেদিন থেকে মেধাবী বলি নাই। কিন্তু আমি বললাম সে ঢাকায় আছে। এখানে আবার বললেন না সে ঢাকায় হয়, জীবনে একবারই হয়েছে সে, এত বারবার হওয়া যাবে না। তাহলে এখানে ইজের বাংলা হলো আছে, সে ঢাকায় আছে। ঠিক আছে বাবা, এখন আমি বলছি সে ঢাকায় আছে, আমি কি আপনারা বলছি 7 দিন ধরে আছে না 5 দিন ধরে আছে, বলি নাই কিন্তু। আবার আমি এটা পাস্ট টেন্সে বানায় ফেলাইতে পারতাম, রূপা ওয়াজ আ ডক্টর, শি ওয়াজ ট্যালেন্টেড, শি ওয়াজ ইন ঢাকা। আবার আমি এটা ফিউচার টেন্স বানাইতে পারি, রূপা উইল বি আ ডক্টর, শি উইল বি ট্যালেন্টেড, শি উইল বি ইন ঢাকা। দেখেন সবগুলো কিন্তু একই রকম অর্থ দিচ্ছে, জাস্ট টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। রূপা একজন ডক্টর হবে, সে মেধাবী হবে, সে ঢাকায় থাকবে। এবার আমরা এটা আবার প্রেজেন্ট টেন্সে নিয়ে গেলাম, আমি লিখলাম শি ইজ আ ডক্টর। ধরুন আমি বললাম রূপা ইজ আ ডক্টর, শি ইজ ট্যালেন্টেড, শি ইজ ইন ঢাকা। দেখেন তো ঠিক আছে কিনা? কিন্তু আমি যদি এখানে একটা ছোট্ট পরিবর্তন করি, এই জায়গাটা কিন্তু মাখন, মনোযোগ সহকারে দেখেন। আমি যদি বলি রূপা ইজ আ ডক্টর সিন্স 2019, আবার আমি বললাম শি ইজ ট্যালেন্টেড সিন্স হার চাইল্ডহুড, সে তার ছোটবেলা থেকে মেধাবী। আবার আমি এখানে বললাম শি ইজ ইন ঢাকা ফর 3 years, সে 3 বছর যাবৎ ঢাকায় আছে। বাবা এইবার একটু খেয়াল করেন তো, রূপা যে একজন চিকিৎসক, সে কত সালে চিকিৎসক হয়েছে? 2019 সালে। এখন কি সে চিকিৎসা স্বাস্থ্য ছাড়িয়ে দিছে? ছাড়ে নাই। আবার দেখেন সে মেধাবী, কবে থেকে মেধাবী? ছোটবেলা থেকে। সে ঢাকায় আছে, কবে থেকে আছে? 3 বছর থেকে আছে। আচ্ছা এইবার আপনারা বলেন তো, এই জায়গাগুলোতে আমি যদি এখন ইজ লিখি, আমার কি রাইট হবে নাকি রং হবে? এখানে আমি ইজ লিখলে কি রং হবে নাকি রাইট হবে? জি 100%। ফাতেমাতুজ্দিনা, থ্যাংক ইউ। রিয়ালমি, তামান্না জুই, এই তো মাশাআল্লাহ ধরে ফেলছেন। ফেরদৌস ঋতু, জানাতুল ফেরদৌস ঋতু। এখানে মানিকগঞ্জ থেকে কেউ যুক্ত আছেন? একটু কমেন্ট করেন তো বাবা, এখানে মানিকগঞ্জ থেকে কেউ আছেন নাকি? প্রিয়াঙ্কা বলতেছেন আমি আছি। আচ্ছা আচ্ছা, কালকে আপনাদের মানিকগঞ্জে ক্লাস নিতে আসতেছি ইনশাল্লাহ, ফ্রি থাকলে চলে আসেন। মানিকগঞ্জ কনফিডেন্স, ফাইজা কোথায়? এই যে মানিকগঞ্জ কনফিডেন্স, বিসিএস কনফিডেন্সে। আচ্ছা বাবা, এইবার দেখেন তো বাবা সোনারা,
এই যে আমি যখন বলছি সময়ের ব্যাপ্তি আসবে, এখন প্রশ্ন হইতেছে ভাই সময়ের যে ব্যাপ্তি আসছে, তা আমি মানিকগঞ্জ সদর, জি 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 মানিকগঞ্জ সদর ভাইজান। দেখেন আপনাদের যে মানিকগঞ্জ কি কলেজ যেন এটা, বৃন্দা কি কলেজ এটাকে বলে, নাম ভুলে গেছি, দেবেন্দ্র কলেজ, হ্যাঁ দেবেন্দ্র কলেজের পাশে আসতেছি ইনশাল্লাহ। এখন বাবা দেখেন আপনি বুঝবেন কেমনে, এটা বোঝা মারাত্মক সহজ একটা টেকনিক হচ্ছে, দেখেন তিনটা প্রেপোজিশন থাকবে, যদি কখনো ফর অথবা সিন্স অথবা ফ্রম প্লাস সময় থাকে, আপনি একবারে ড্যাম শিওর হয়ে যাবেন। ফর সিন্স এবং ফ্রম প্লাস সময় থাকলে একদম ড্যাম শিওর হয়ে যাবেন যে এইখানে আপনার টাইম বেসড বিভার্ব গুলো আসবে। বরিশালে, হ্যাঁ ভাই বরিশালে আগে কনফারেন্সে আসতাম, হ্যাঁ এখন তো আসলে ঢাকার বাইরে এরকম যাওয়া হয় না বাবা। আচ্ছা তাইলে এবার দেখেন এই জায়গাতে ইজ লেখা যাবে না, তাহলে আমরা যদি বলি যে রূপা 2019 সাল থেকে এখনো একজন ডক্টর, তাহলে আমরা বলবো হ্যাজ বিন। আর যদি বলি যে 2019 সাল থেকে রূপা একজন ডক্টর ছিল এখন আর নাই, তাহলে হবে হ্যাড বিন। ঠিক আছে। আচ্ছা আবার দেখেন আমি যদি বলি রূপা ছোটবেলা থেকে এখনো মেধাবী, তাহলে হবে হ্যাজ বিন। আর যদি মনে করেন রূপার সাথে আমার আর ইদানিং কোনো পরিচয় নাই, আমি বললাম যে রূপা ছোটবেলা থেকেই মেধাবী ছিল, তাহলে লিখতাম হ্যাড বিন। আবার দেখেন আমি যদি বলি যে 3 বছর ধরে ঢাকায় এখনো আছে, তাইলে হবে হ্যাজ বিন। আর যদি বলি যে সে 3 বছর যাবত ঢাকায় ছিল এখন আর নাই, তাইলে হবে হ্যাড বিন। ঠিক আছে বাবা, এই তো মাশাআল্লাহ, তাহলে আপনারা ধরে ফেলছেন। আশা করি ইনশাল্লাহ এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই। এইবার এইবার তাহলে যেই কথাটা বলছিলাম আপনাদেরকে, ফর সিন্স ফ্রম প্লাস তিনটা প্রেপোজিশনের যে কোনো একটা প্লাস সময় থাকতে হবে, যদি থাকে তাহলে টাইম বেসড বিভার্ব হবে। এবার একটু আসেন তো, আপনি যেই কাজটা করবেন লাস্টের 5টা শব্দ দেখবেন, এখানে কি বলা হচ্ছে, ফর দা পাস্ট, পাস্ট মানে বিগত, বিগত 80 বছর ধরে। বাবা এই যে দেখেন তো, এই 80 ইয়ার্স, 8 বছর না কিন্তু। এবার বুঝছি, এই তো ধন্যবাদ, এবার বুঝছেন না, মাশাআল্লাহ। আচ্ছা ওই বুঝছি লিখতে গিয়ে এখন আবার ভাই বোনেরা লেখে বুঝছি। হ্যাঁ জি রে জে আর জে রে জি বানাই দিই আমরা অনেকে। আচ্ছা অনিকা একটা কোশ্চেন করছে, আই হ্যাভ বিন টু লন্ডন টু সি দ্য কুইন, এইখানে সিন্স ফর তো নাই। ওই যে কবিতার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, ছড়ার ক্ষেত্রে অনেক সময় এই নিয়মগুলো মেনটেন করা হয় না, বুঝতে পারছেন তো? কবিতা ছড়া গানের ক্ষেত্রে এই নিয়মগুলো মেনটেন করা হয় না। এই তাহলে তো ধরে ফেলছি আমরা। এবার একটু পুরো বাক্যটার বাংলা বলি আর কি। হ্যাঁ এরকম কোশ্চেন সাধারণত ব্যাংক জবে আসে। হ্যাঁ তবে আমরা দেখতে পাইছি ওই যে লাস্ট যেই কোশ্চেনটা আপনার এনএসআই এর যে কোশ্চেনটা দেখছেন তো কি ভয়ঙ্কর লেভেলের কোশ্চেন দিছে। এই লেভেলে কোশ্চেন করলে পোলাপান জায়গায় ব্রেক। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ আমরা ট্রিয়াল বলি, এটা আসলে ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বা শিল্প ব্যবস্থাপনা ইজ দ্য আসপেক্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট, এটা ব্যবসায় ব্যবস্থাপনার একটা ক্ষেত্র, দ্যাট যেটি হ্যাজ বিন মোস্ট প্রমিনেন্ট, যেটা অত্যন্ত প্রখ্যাত বিখ্যাত বা গুরুত্বপূর্ণ ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে বিগত 80 বছর যাবত। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ। তাহলে টাইম বেস শেষ, ধরে ফেলাইছেন। এখন বলেন তো বাবা এই 8 নাম্বার প্রশ্নের উত্তর কি আমার বলা লাগবো নাকি এটা এমনিই পারবেন? আমরা কি জানি? আমরা জানি ইয়েস্টারডে, লং, সিন্স, এগো এবং ইন প্লাস অতীত সময় থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এইটা আমাদের বলার অপেক্ষা রাখে না। গ্যালিলিও ড্যাশ ইজ ফার্স্ট টেলিস্কোপ, গ্যালিলিও তার প্রথম টেলিস্কোপটা নির্মাণ করেন 1609 সালে। এখন আমাদের অনেক ভাই বোন যারা এই 3টা ফর্ম জানে না তারা বিপদে পড়ে যাবে। বিল্ড, বিল্ট, বিল্ট। সো আমার দরকার V2, কই আসছে, এই যে অপশন সি ইজ দ্য রাইট অপশন। মাশাআল্লাহ, ধন্যবাদ, লিখে ফেলছেন আপনারা, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন, শাহিন, শাহিন ড্যাশ টেনিস ওয়ান্স অর টোয়াইস উইক। বাবা এটা একটু মাথায় রেখেন, ওয়ান্স অর টোয়াইস উইক মানে হলো সপ্তাহে 1 বা 2 বার। তাহলে আমরা বুঝতেছি শাহিন সপ্তাহে 1 বার বা 2 বার টেনিস খেলে, তার মানে কি এইটা শাহিনের অভ্যাস।
হ্যাঁ, শাহিনের এটা একটা অভ্যাসগত কাজ। তাহলে এটা শাহিনের অভ্যাসগত কাজ, সপ্তাহে 2বার বা 3বার শাহিন কি করে, টেনিস খেলে। তাহলে এই দুটো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা এই দুটো বাদ দিব। অভ্যাসগত কাজ বোঝালে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আমি বলছিলাম এগুলো মুখস্থ করবেন, ঠাড়া মুখস্থ, যারা করেন নাই তারা টের পাইবেন। এখন এইটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা কি ইউজুয়ালি প্লেস নাকি প্লেস ইউজুয়ালি লিখবো বলেন তো বাবা? এই তো মাশাআল্লাহ, কেউ ডি লেখে নাই। বিষয়টা দাঁড়াচ্ছে ইউজুয়ালি শব্দটা সাধারণত মূল ভার্বের আগে বসে, শেষে বসে না। সো দ্য রাইট আনসার ইজ সি। এই তো। এবার আসেন, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম। তো বাবা এটা কি আমাকে বলা লাগে? আমরা তো ছোটবেলা থেকেই জানি আসছি বিফোরের, বিফোর মানে আগে, তাহলে আগে লিখতে হয় পাস্ট পারফেক্ট, পরে লিখতে হয় পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে কি লিখবো আমরা? পাস্ট ইনডেফিনিট আছে, পাস্ট পারফেক্ট দরকার। মাই ফ্রেন্ড হ্যাড লেফট, আমার বন্ধু চলে গিয়েছে বা স্থান ত্যাগ করছে, চলে গেছে। বিফোর আই কেম, আমি আসার আগেই আমার বন্ধু চলে গেছে। ঠিক আছে, আমি আসার আগেই আমার বন্ধু চলে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এই তো আপনারা পারেন। আচ্ছা, 11 নাম্বার আমরা করছি। 12 নাম্বার দেখি এটা আপনারা বলতে পারেন কিনা। Which one is correct? 10 years passed since his father died. বাকিগুলো তো বুঝতে পারতেছেন। কুইকলি। এই তো মাশাআল্লাহ, অনেকে লিখতেছেন। স্যারের অপেক্ষায় থাকতে থাকতে রেকর্ড ক্লাস শেষ করে ফেলছে অনেকে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ধন্যবাদ। দেখছেন আপনারা চমৎকার উত্তর উত্তর করতেছেন, ভালো লাগতেছে দেখা। এই তো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করব। জাস্ট অনেকে মেসেজগুলো দিচ্ছেন, তো একটু মেসেজগুলো দেখতেছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আসেন এখানে আমি একটু রুলটা বলে নিই। হ্যাঁ, দেখেন, সিন্স শব্দটা যখন কনজাংশন হিসেবে বসে তখন আপনাকে মনে রাখতে হবে এটা প্রেপোজিশন না, কিন্তু কনজাংশন হিসেবে বসলে তখন এর সামনে প্রেজেন্ট টেন্স থাকলে, খেয়াল করেন কিন্তু আমি কিন্তু প্রেজেন্ট টেন্স বলছি, আমি একবারের জন্য বলি নাই প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে পরের অংশটাতে হয় পাস্ট ইনডেফিনিট, আর সামনের অংশটাতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, মানে সামনের অংশের পাস্ট ইনডিফিনিট ফিক্সড, তাহলে সিন্সের পরে সবসময় হয় পাস্ট পারফেক্ট। যেমন দেখেন, আপনি বলতে পারেন ইট ইজ লং, মানে দীর্ঘদিন হয়ে গেল, সিন্স ইউ ফাউন্ড মি। দেখছেন সামনের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2, আমি কিন্তু সামনে এইভাবে লিখতে পারতাম, ইট হ্যাজ বিন লং সিন্স ইউ ফাউন্ড মি। দেন ইট ওয়াজ লং। তাহলে খেয়াল করেন, প্রেজেন্ট ইনডিফিনিট হলেও পাস্ট ইনডিফিনিট হয়েছে পরে, প্রেজেন্ট পারফেক্ট হলেও পাস্ট ইনডিফিনিট হয়েছে। ইট ওয়াজ লং সিন্স ইউ হ্যাড ফাউন্ড মি। যখন সামনের অংশে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, পরের অংশটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। এইবার আসেন তাইলে বাবা আমরা একটু দেখি, সামনের অংশে পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হয়। এই যে দেখেন 10 ইয়ার্স পাস্ট, সামনের অংশে পাস্ট ইনডিফিনিট, পেছনের অংশ পাস্ট ইনডিফিনিট, জীবনে হইব না। 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, সামনের অংশে প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশে পাস্ট ইনডিফিনিট, সামনের অংশে পাস্ট পারফেক্ট চলে আসছে, এটা জীবনে হবে না। ঠিক আছে, 10 years has passed since his father died। আচ্ছা, আপনারা আমারে বলেন তো, বি নাকি সি, কোনটা উত্তর হবে? বি নাকি সি? সরি,
বি নাকি ডি, কোনটা উত্তর হবে? ডি কখনোই হবে না, কারণ 10 বছর থাকলে হ্যাজ হওয়ার প্রশ্নই আসে না, এটা হ্যাভ হইতো। সো দ্য রাইট আনসার ইজ অপশন বি। আচ্ছা 13 নাম্বার, 13 নাম্বার, এটা আসলে একটা ফিক্সড স্ট্রাকচার, তারপর আমি আপনাদেরকে একটু লিখে দেই। দেখেন এটাকে বলা হয় তে না তেই। হ্যাঁ, কোনো একটা কাজ হতে না হতেই যদি আরেকটা কাজ হওয়া বোঝায়, যেমন আমার কথা শুনতে না শুনতেই সে রাগ করলো, এই যে দেখেন সে আমার কথা শুনলো, সে রাগ করলো, একটা হইতে না হইতেই। হ্যাঁ, আবার আপনি বলতে পারেন যে সে রাগ করতে না করতে আমি তার আইসক্রিম কিনে দিলাম, আবার দেখেন সে আইসক্রিম হাতে পেতে না পেতেই খুশি হয়ে গেল, আবার সে খুশি হতে না হতে আইসক্রিম কেড়ে নিলাম। এরকম আর কি, আপনি একটা কাজ হইতে না হইতেই আর একটা কাজ হওয়া যদি বোঝান, তাহলে স্ট্রাকচারগুলো লিখবেন। এগুলো হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। হ্যাঁ, এই তিনটাকে ইনভার্সন বলা হয়। ইনভার্সন আমাদেরকে এক ভাই জিজ্ঞেস করছিল ওই দিন পোস্ট করে, ইনভার্সন এখন আলোচনা করি নাই, আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনভার্সন নিয়ে কথা বলবো আমরা। এখানে স্ট্রাকচার হচ্ছে তিনটা, এক, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স প্লাস এই জায়গাটাতে দেন, THAN দেন, অথবা B4 যেই কোনো একটা লিখতে পারবেন, প্লাস পরের অংশটা হয় পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট V2 প্লাস আদার্স। আদার্স মানে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, যা খুশি। 2 নাম্বার যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে হার্ডলি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স প্লাস এই জায়গাতে লিখতে হবে ওয়েন প্লাস সাবজেক্ট V2, এই যে ও মানে আদার্স, আমি আর অবজেক্ট বলতেছি না কিন্তু। হ্যাঁ, 3 নাম্বার এই জায়গাটাতে হার্ডলি না হয় স্কার্সলি লিখতে পারবেন। হ্যাঁ, স্কার্সলি, স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এইখানে ওয়েন, তারপরে সাবজেক্ট V2 আদার্স। এই তিনটা বাক্যই মূলত নেগেটিভ বাক্য। আমরা একটা বাক্য বলতে পারি, যেমন নো সুনার হ্যাড দ্য বার্গলার। বার্গলার মানে চোর, কোন ধরনের চোর? যারা শীত কেটে শিং কেটে ঢুকে ঘরে, মাটি ঘুরে ঢুকে। বার্গলার সিন দ্য কপ, কপ মানে পুলিশ, চোরটা পুলিশটারে দেখতে না দেখতেই এবার দেন বা বিফোর যে কোনো একটা লিখতে পারবেন। দেন হি ফ্লেড, এ ফ্লি ফ্লেড, ফ্লেড ফ্লি মানে পালিয়ে যাওয়া, তবে ইলোপ মানেও পালিয়ে যাওয়া। কেউ যখন কারো বউ বান্ধবী কারো মেয়ে ছেলেরে নিয়ে, মানে প্রেমিক প্রেমিকারা নিয়ে পালায় গেলে, এটার ইংরেজি হচ্ছে ইলোপ। এলো। আচ্ছা, এই পালাপালি করেন না, গুনাইব। আপনি চাইলে এই জায়গাটারে হার্ডলি অথবা এইটাই আপনি লিখতে পারতেন স্কার্সলি দিয়া, ইটস রিয়েলি আপ টু ইউ। হ্যাড দ্য বার্গলার সিন দ্য খপ, এখানে দেন হয়েছিল, আমরা এখানে ওয়েন লিখবো, ওয়েন হি ফ্লেড। ওকে ম্যান, আশা করি বুঝতে পারছেন। মামুন খান আনন্দ বলতেছে ওকে স্যার, যাক ভাই পালাবে না, ভাই ভালো ছেলে, 99% ভালো। আচ্ছা, তাহলে এবার একটু দেখেন তো, নোসোনার হ্যাড দ্য, এই THEN আছে ভাই, ঝামেলা, এটা রেখে চালান, শেষ, যাওগা। নোসোনার হ্যাড দ্য চিফ গেস্ট ডিপার্টেড দেন দ্য ক্রাউড বিকেম ভায়োলেন্ট, কারেক্ট আনসার পেয়ে গেছি। এইখানে দেখেন সাবজেক্টের পরে হ্যাড গেছে, হবে না, আর এখানে কোনো হ্যাড নাই, এটা আরো আগে হবে না। তাহলে আনসার হয়ে গেছে বি। আনসার হয়ে গেছে বি। ওকে ম্যান, তাহলে এবারে একটু আসেন, এটা আমরা অলরেডি করে ফেলছি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমরা অলরেডি করে ফেলছি, এটা ডাবলিং হয়ে গেছে আর কি। আচ্ছা, এইটা আমরা একটু ট্রাই করি, 15 নং প্রশ্নটার উত্তর একটু চেষ্টা করি আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা আমি এখন আসলে আপনাদেরকে রুলটা করাই নাই, এটা মূলত ন্যারেশন থেকে আসছে। এই সেন্টেন্সটা ছিল এরকম, হি সেড আই শ্যালো থাকতে পারে, এখানে উইলও থাকতে পারে। I shall be or I will be unable
টু কাম। এইটা ন্যারেশন চেঞ্জ হয়ে গেছে কি জানেন? হি সেড দ্যাট হি, আচ্ছা এটা অবশ্য আমাদেরকে বাংলাদেশি বইগুলো এভাবে পড়াইছে যে দ্যাট যুক্ত ক্লজের আগের অংশটা যদি পাস্ট টেন্স হয় পরের অংশটাও পাস্ট হবে। উইল, শ্যাল এবং উড, শুড একটাও পাস্ট টেন্স না ওই হিসাব করতে গেলে। আর আমরা এমনিতেও জানি ন্যারেশন পরিবর্তন করলে প্রেজেন্ট গুলোকে পাস্ট বানাইতে হয়। ঠিক আছে, দেখেন এগুলো হচ্ছে গিয়ে আপনার ফিউচার টেন্স বোঝায়। যারা মনে করে যে শ্যালের পাস্ট ফর্ম শুড, তারা বিপদে আছেন। শুড জীবনেও পাস্ট টেন্স না, এটা তো আপনারা জানেন। শুড কখনোই পাস্ট টেন্স না। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন এই যে 24তম বিসিএস এ আসছে এই প্রশ্নটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা একটু আগে করে ফেলছি, এই যে হ্যাজ হ্যাড। এই 17 নং প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরা করেন তো। হ্যাঁ, আমি বাংলাটা বলে দেই। আমি 7 বছর ধরে এখানে বাস করছি। কোন টেন্স? আরেকটা কথা আমাকে একটু বলবেন, শুট কেন হলো না স্যার? বুঝি নাই। শিমু, শুট তো ফিউচার টেন্স, পাস্ট টেন্স না বাবা। ঠিক আছে, শিমু বলতেছেন শুট কেন হলো না। আচ্ছা, শিমুর প্রশ্নের উত্তরটা আমরা একটু দেই। শিমু মাথায় রেখেন, শুটের বাংলা হলো উচিত। শুট সব সময় প্রেজেন্ট বা ফিউচার টেন্স বোঝায়। যেমন আপনি যদি বলেন যে আই শুড গো টু নিউ মার্কেট। শিমু বলেন তো, আই শুড গো টু নিউ মার্কেট, এটা অন্য একটা ক্লাসেও দেখাইছিলাম। জি, মনে পড়ছে। শিমু, আপনার কাছে কি মনে হয় আই শুড গো টু নিউ মার্কেট, আমার নিউ মার্কেটে যাওয়া উচিত? তার মানে কি আপনি নিউ মার্কেটে গেছেন? যান নাই তো। আপনি তো এখন নিউ মার্কেটে যান নাই, আপনার যাওয়া উচিত। তাহলে এটা কি? এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স তো আমি নিতেই পারবো না, কারণ আগের অংশে পাস্ট টেন্স আছে। আচ্ছা, এটা বুঝতেই পারতেছেন। আচ্ছা, আমাকে একটু কষ্ট করে বলেন তো, জাহাঙ্গীর আলম একটা প্রশ্ন করছে, হি হ্যাজ বিন ইল সিন্স মানডে। চিন্তা করছেন জাহাঙ্গীর আলম এটা একটা কাম করছেন ভাই? জাহাঙ্গীর আলম ভাই এটা একটা কাম করছেন? আপনার থেকে আমরা জরিমানা নেব। জাহাঙ্গীর আলমের জরিমানা কি হবে কোন তো? এই যে হি হ্যাজ বিন ইল সিন্স, কি লিখছিলেন যেন? হি হ্যাজ বিন ইল সিন্স, ধরেন কথার কথা, মানডে, সে সোমবার থেকে অসুস্থ। তো জাহাঙ্গীর আলম আপনি এটা কেন ভুলে গেলেন ভাই? আপনি এটা কেন ভুলে গেলেন ভাই? আমি না আপনারে বললাম বি ভার্ব হচ্ছে দুই রকমের, টাইমলেস আর টাইম বেসড। বুঝতে পারছেন তো? গিট্টুটা লাগছে কোন জায়গায় জানেন? গিট্টুটা লাগছে কোন জায়গায়? আমাদেরকে ওই যে ছোটবেলা থেকে পড়াইছে, অতীতকালে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে বোঝালেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। নো, সবসময় তো হবে না। এই যে আমি তো আপনাদেরকে একটু আগে উদাহরণ দেখাইলাম যে বি ভার্ব দুই রকমের হয়। এই দেখেন, হ্যাঁ এটা এরকম হইতে পারতো, আপনি যদি এভাবে লিখতেন যে হি, এখানে বি ভার্বটা মূল ভার্ব হিসেবে আছে। কিন্তু আপনি যদি এভাবে বলতেন, এই যে দেখেন, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 7 days, সে 7 দিন যাবত জ্বরে ভুগছে। তাইলে ভাই এইখানে হ্যাজ বিন হইতো অক্সিলারি ভার্ব, আর এইটা হয়তো মেইন ভার্ব। আমি তো এখানে বি ভার্ব ছাড়া মেইন কোনো ভার্বই আনি নাই। জাহাঙ্গীর আলম বলতেছে আইএনজি নাই কেন? বি ভার্ব মূল ভার্ব বলে কখনো আইএনজি হয় না। ঠিক আছে, এই যে দেখেন, এগুলো এখানে মাথায় রাখবেন। এই যাক ভালো কথা বলছেন, আমি এখানে লিখে দেই। আমি ভাবছিলাম আপনারা বুঝছেন। টু বি ভার্ব মূল ভার্ব হিসেবে থাকবে, আইএনজি এই জন্য হয় নাই কারণ টু বিটাই তো মূল ভার্ব। টু বি ভার্বের সাথে তো আমরা আইএনজি যোগ করবো না। টু বি ভার্ব প্লাস এক্সট্রা যদি একটা ভার্ব থাকতো তার সাথে আইএনজি যোগ করতাম। জাহাঙ্গীর আলম ভাই উত্তর পাইছেন কিনা আমারে বলেন। জাহাঙ্গীর আলম ভাই উত্তর পেয়েছেন কিনা আমাকে বলেন কাইন্ডলি। আচ্ছা, থ্যাংক ইউ জাহাঙ্গীর আলম ভাই, আপনার জন্য আরেকটা উত্তর দিচ্ছি। এ তো মারাত্মক।
আমরাও পাইছি ভাই। এরা আপনারা কোশ্চেন করেন না, জাহাঙ্গীর আলম ভাই আপনাদের একটা থ্যাঙ্কস জানানো উচিত, উনি দুর্দান্ত একটা কোশ্চেন করছে। দেখেন বি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে এর সাথে আইনজি যোগ করা যাবে না, ঠিক আছে? যেমন দেখেন আপনি বলতে পারেন আমি 7 দিন যাবত বা 7 দিন ধরে ঢাকায় আছি। ভাই আসি আছে এখানে, খেয়াল করেন। আর আপনি যখন বলবেন আমি 7 দিন, দুর্দান্ত একটা কোশ্চেন করছেন জাহাঙ্গীর আলম, জাজাকাল্লাহ ভাই। 7 দিন ধরে ঢাকায় বাস করছি। তো মনি এই যে আসি এটা হচ্ছে বিভার্ব, বাস করছি এটা বিভার্ব না। এর লেগে একটা লগে আইনজি যোগ করবেন আর একটা লগে করবেন না। মারাত্মক একটা কোশ্চেন করছেন, অনেক টিচারই উত্তর দিতে গেলে দম বাইরে যেত। ধন্যবাদ। তাহলে এটা হইতেছে গিয়ে মানে যারা স্টাডি করে না আর কি, টিচার বলেন স্টুডেন্ট বলেন কষ্ট হইতো। তাহলে এখানে বলতে হবে আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 7 days। দেখেন আমরা জানি অনির্দিষ্ট সময় হলে ফর বসে। আমি যদি বলি আমি 7 দিন যাবত ঢাকায় আছি, কোন 7 দিন আপনি জানেন না, কিন্তু আমি যদি তারিখ সহ বলতাম তাহলে নির্দিষ্ট হইতো। আর এখানে বাস করছি আসছে, তাহলে এইটা হবে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর, এই আশা করি বুঝতে পারছেন, 7 days। মাশাআল্লাহ। এই দেখছেন, এই জন্য আমি বারবার বলি যে স্টুডেন্টরা যখন কোয়েশ্চেন করে তখন একটা স্টুডেন্টের কোয়েশ্চেন থেকে আরেকটা স্টুডেন্ট শিখতে পারে, এটাই হচ্ছে গিয়ে সার্থকতা। অনেক পোলাপাইন বোঝে না, ওরা চিন্তা করে কি স্টুডেন্ট বেশি হলে মনে হয় বিপদ। ভাই বেশি হলে যে কত বড় লাভ এটা আমরা অনেকে বুঝি না, বুঝতে পারছেন? কারণ আপনি ধরে নেন 100-200 স্টুডেন্ট, আমরা কোনোদিন চিন্তাও করি না একটা কোয়েশ্চেন, আরেকজন এটা করে ফেলছে, বুঝতে পারছেন তো বাবা? আচ্ছা জাযাকাল্লাহ ফর ইউর নাইস কোয়েশ্চেন। আসেন তাহলে আমরা এই প্রশ্নগুলো করে ফেলছি, যেহেতু আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। থ্যাংক ইউ। এরকম প্রশ্ন থাকলে করবেন, আমি প্রশ্নগুলো রাগ করি না। আমি কোনো কারণে কোনো প্রশ্নের উত্তর যদি না জানি আমি বলি যে ভাই আমি জানি না, আপনাকে জেনে জানাবো, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ স্যার। টেন্সের উপর আরেকটা ক্লাস নেন, ওকে ভাই? তাহলে বেসিক টেন্সের উপর, হ্যাঁ টেন্সের উপর আরেকটা ক্লাস নেবো আমি শেষের দিকে, প্রয়োজনে মনে করাই দিয়ে আমারে, হ্যাঁ? আচ্ছা হোয়াইল। আচ্ছা দেখেন আমাদের বাংলাদেশে প্রচলিত একটা রুল, প্রচলিত নিয়ম, আমাদের বাংলাদেশে একটা প্রচলিত নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হলো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আর 2 নম্বর রুলটা হচ্ছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা প্রচলিত নিয়ম। তাহলে দেখেন আমি 2টা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে ক্লিয়ারলি বুঝবেন ইনশাল্লাহ। এই যে হোয়াইল গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার সময়, হি ফাউন্ড মি, সে আমাকে ফোন করেছিল। এই যে হোয়াইলের পরে সাবজেক্ট নাই, আইএনজি যোগ হয়েছে। আবার আপনি বলতে পারেন হোয়াইল হি ওয়াজ গোয়িং টু কলেজ, যখন সে কলেজে যাচ্ছিল, হি ফাউন্ড মি। এটা কারেক্ট। এবার আসেন 38তম বিসিএস এর প্রশ্ন, 38 বিসিএস। দেখেন একটা কোয়েশ্চেন ছিল, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ রেড। তো এইখানে তো হোয়াইলের পরে সাবজেক্ট আছে, এখানে আইএনজি যোগ করেন, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস বানান, হবে নাকি? হয় নাই তো। তাহলে এটা সাধারণত প্রচলিত রুল। আবার এটাকে একদম শতসিদ্ধ রুল মনে করলে ভুল করে গুল মেরে এটা ঝামেলা করে ফেলাইতে পারে না। এই কাজটা আমরা করবো না বাবা। আমরা পরের প্রশ্নে চলে আসি। এটা 29তম বিসিএস এ আসছে। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, বিফোর আগে পাস্ট পারফেক্ট, তাহলে পরে পাস্ট ইনডিফিনিট লিখবেন। বিফোর হি রিটায়ার্ড, সে রিটায়ার্ড করার পূর্বেই বইটি লিখে ফেলেছে, তার মানে তিনি রিটায়ার্ড করে ফেলছে, বইও লিখে ফেলছে, ঠিক আছে? আগেরটার আনসার দেন, আগেরটার আনসার দেই নাই। আল্লাহ আল্লাহ, এটা বলা লাগবে নাকি? হোয়াইল ইউ, এই যে ইউ আছে না, তাহলে এই যে হোয়াইল ইউ আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন তুমি বাগানে কাজ করছিলা, সামওয়ান অ্যারাইভড অ্যাট হোম, কে একজন বাসায় আসছিল। আচ্ছা 26তম বিসিএস এর প্রশ্ন এটা। দেখি আমরা একটু এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। দেখেন তো,
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ লুকড ফর আ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। আমাদের আর বলার অপেক্ষা নাই, বিফোর 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 বিফোর। তাহলে বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডেফিনিট। এখানে পাস্ট পারফেক্ট নাই, কাটা। এখানে পাস্ট ইনডেফিনিট, কাটা। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কাটা। দ্য রাইট আনসার ইজ বি। যে অলরেডি অনেকে বি লিখে ফেলছেন। তোমার সাথে দেখা হওয়ার আগে আমি একজন ভালো ডক্টর খুঁজছিলাম। ওকে, এইবার দেখেন তো 26তম বিসিএস এর আরেকটা প্রশ্ন। আমি গত শুক্রবার থেকে অসুস্থ, বা সেই গত শুক্রবার থেকে অসুস্থ, বলেন। আমি একটু মনে করাই দিই আপনাদেরকে। আপনারা ডেফিনেটলি জানেন ফর প্লাস অনির্দিষ্ট সময়, এগুলো প্রেপোজিশনে পড়ছেন। সিন্স প্লাস সুনির্দিষ্ট সময়, সিন্স প্লাস সুনির্দিষ্ট সময়। তাহলে এটা কি হওয়া উচিত? এই তো দেখেন, সে গত শুক্রবার থেকে অসুস্থ, সময়টা সুনির্দিষ্ট। সো আমরা বুঝতে পারছি এই জায়গাটাতে আমাদের কি হওয়া উচিত। ঠিক আছে বাবা? এবার আসেন, দ্য ফায়ার ইন আ জিফি মানে খুব দ্রুত। দ্য ফায়ার স্প্রেড অর হ্যাজ স্প্রেড অর ওয়াজ স্প্রেড। আচ্ছা দেখেন, এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, স্প্রেড স্প্রেড স্প্রেড, V1 V2 V3। দ্য ফায়ার ড্যাশ ইন আ জিফি মানে এক মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লো বা পড়েছিল। এখন দেখেন, স্প্রেডেড বলতে কোনো ওয়ার্ড নাই। ঠিক আছে, স্প্রেডেড বলতে কোনো ওয়ার্ড নাই। সাধারণত যে স্প্রেড, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া, এটা অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়, প্যাসিভ ভয়েসে লেখা হয় না। হ্যাঁ, সো এটা বিও হচ্ছে না। এবার আসতেছে স্প্রেড, আর এটা আসতেছে হ্যাজ স্প্রেড। দেখেন, আমি ইন আ জিফি মানে এক মুহূর্তে, সাথে সাথে, তৎক্ষণাৎ। ভাই, সাথে সাথে যদি ছড়ায় পড়ে তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট হবে না, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো কাজ শুরু হয়েছে, হয়ে তার ফলাফল এখনো আছে। ঠিক আছে, সো রাইট আনসার হচ্ছে বি, এক মুহূর্তে ছড়ায় পড়ছে। এটা ইন আ জিফি একটা ফ্রেজ ফাইজা, এর মানে হচ্ছে এক মুহূর্তে, হুট করে, তৎক্ষণাৎ, দ্রুত। বাই দ্য টাইম, আমার আর বলতে হয়, বাই দ্য টাইম প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পরের অংশে ফিউচার পারফেক্ট হয়। কি হবে বাবা? এই যে আমাদের শিমু উত্তর লিখে ফেলছেন, হাফসা, শিমু, জান্নাতুল, মামুন ভাই, আসিফ ভাই। আচ্ছা, পারবো আমরা ইনশাল্লাহ। এইবার দেখেন, বলেন তো এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত? বলেন তো এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত? বেবিজ ড্যাশ ওয়েন দে আর হাংরি। এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। বেবিজ, এটা কিন্তু সিঙ্গুলার না, হ্যাঁ, এটা প্লুরাল। এটা একটা চিরন্তন সত্য কথা যে বাচ্চারা যখন ক্ষুধার্ত থাকে তখন তারা কান্না করে। তাহলে এই যে চিরন্তন সত্য কথাটাকে আমাকে আর আজাইরা অন্য কোনোভাবে নেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি লিখবো? বেবিস ক্রাই। ক্রাইস কেন হলো না? কারণ বাচ্চা তো একজন না, একাধিক বাচ্চার কথা বলা হয়েছে। ঠিক আছে, আর কতক্ষণ ক্লাস হবে স্যার? আর ক্লাস বেশিক্ষণ নেব না আমরা। এরপরে আমি মডেলের কয়েকটা বিষয় দিয়ে রাখছিলাম, তো মডেলটা তো আমরা রাইট ফর্ম ভার্বে টুকটাক আলোচনা করছি। দেখেন, এগুলো আমি আলোচনা করছিলাম, আশা করি মনে আছে আপনাদের। ঠিক আছে, এগুলো আমি আলোচনা করছি যে মাইট হ্যাভ প্লাস V3 হয়। হ্যাঁ, আমি আর ওগুলো নিয়ে কথা বললাম না তাইলে। সো এই ছিল আমাদের আজকের টেন্সের ক্লাসটা। আমরা এরপরে যখন আপনাদের সাথে আবার হয়তো 2-1টা রিভিশন ক্লাস নেওয়ার চেষ্টা করব, ওইখানে আমরা টেন্স রিলেটেড আরও আলোচনা করব। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন দিয়ে রাখবেন, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আমি আপনাদের কোশ্চেন আনসারিংয়ের একটা লাইভ সেশনে যাব, আপনাদের থেকে কিছু প্রশ্ন নিয়ে রাখবো, সেই প্রশ্নগুলো আমি স্লাইড করে এনে আপনাদেরকে উত্তর দেখাবো। এটা একদম শেষের দিকে, ঠিক আছে, একদম শেষের দিকে। সো নেক্সট ক্লাসে আপনাদের সাথে ভয়েস চেঞ্জিং নিয়ে কথা হবে ইনশাল্লাহ। স্যার ভোকাবুলারি বলে দিবেন না আমাদেরকে? বাবা, ভোকাবুলারি কি বলে দেওয়া যায়? আচ্ছা, আমি চেষ্টা করবো আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি দেওয়ার, কিন্তু আপনাদেরকে প্রিভিয়াস ইয়ারের যে ওগুলো সবই পড়তে হবে, বাট আমি ইম্পর্টেন্ট কিছু দাগা দেবো ইনশাল্লাহ। কিছু মুখস্থ টপিক দেন, আর যারা মুখস্থ টপিক পড়তে চাচ্ছেন আপাতত মুখস্থ টপিকের জন্য এই যে একটু বলে দিই, মুখস্থ টপিক আপাতত 35 থেকে
35 না জান, আপাতত আমরা 35 থেকেই, কারণ মুখস্থ টপিক খুব কম আছে। 35 থেকে 48তম বিসিএস এ যেগুলো আসছে এগুলোই ঘুরে ফিরে আসে, এই কয়টা আপাতত মুখস্থ করেন। ঠিক আছে, প্র্যাকটিস শিট বাবা, প্র্যাকটিস শিট আগামী পরশুদিন পাবেন ইনশাল্লাহ। আমি একসাথে এই পর্যন্ত যা যা করাইছি আগামী পরশুদিন শনিবারের ক্লাসের পর প্র্যাকটিস শিট অবশ্য আপনাদেরকে দিয়ে দিছে, এরপরেও আপনারা বারবার প্র্যাকটিস শিট চাইতেছেন। সাজাদ ভাই তো প্র্যাকটিস শিট দিয়ে দিছে না ভাই, দেখছেন সবগুলো প্র্যাকটিস শিট সাজাদ ভাই দিয়ে দিছে, এরপর আপনারা আবার প্র্যাকটিস শিট চাইতেছেন আর কি। আমি যেখান থেকে দিই, সাজাদ ভাই যেখান থেকে দিই, আসলে প্র্যাকটিস শিট তো একই হবে। হ্যাঁ, 2-4টা কোশ্চেন এদিক ওদিক। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ আবার নেক্সট ডে দেখা হবে। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।